আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে পরমাণু নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই টপিকের প্রথম অংশ হচ্ছে পরমাণু। ওকে, সো পরমাণু আলোচনা হবে, পরমাণুর পর আলোচনা হবে মডেল, পরমাণু মডেল, এরপরে ডাল্টন মডেল, ডাল্টন মডেল কি, এবং হচ্ছে থমসন মডেল কি, রাদারফোর্ড পরমাণু মডেল, শুধু কি না, এগুলো সবগুলো থিওরি, এগুলো সবগুলো ডিফল্ট অর্থাৎ ত্রুটিগুলো কি কি ছিল, এবং হচ্ছে এই ত্রুটিগুলো কিভাবে সংশোধন করা হয়েছিল, এগুলো আমরা আলোচনা করব। অর্থাৎ আগামী 5 থেকে 6টা ক্লাস এগুলো আলোচনা হবে, আরো বেশি হতে পারে, 5 থেকে 6টা ক্লাস আমরা মিনিমাম মানে মডেল নিয়ে আলোচনা হবে। সো খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল আমাকে সবাই বলো পরমাণু মানে কি, হোয়াট ইজ পরমাণু? পরমাণু, অ্যাটম মানে কি? অ্যাটম মানে হচ্ছে, পরমাণু হচ্ছে আমাদের একটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একটা কণা, অর্থাৎ যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু এটা স্বাধীনভাবে যে কোনো একটা বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। অর্থাৎ সহজ কথা, তুমি ফার্স্ট অফ অল লিখো, স্টার্ট করবে এটা দিয়ে, পরমাণু কাকে বলে? পরমাণু কাকে বলে লিখো। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের একটা ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের, হ্যালো জি আমি ক্লাসে আছি। দেখো কি লিখবা, দেখো তুমি ফার্স্ট অফ অল লিখবা মৌলিক পদার্থের একটি ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ডেফিনেশন, মৌলিক পদার্থের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার কোনো স্বাধীন অস্তিত্ব নাই, যার কোনো, কি বললাম, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই। ঠিক আছে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। সরাসরি অংশগ্রহণ করে তাকে বলা হচ্ছে পরমাণু। দেখো কি লিখছি, দেখো মৌলিক পদার্থের একটি ক্ষুদ্রতম কণা যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে, তাকে বলা হচ্ছে কি? পরমাণু। ওকে, সো এটা হচ্ছে আমাদের পরমাণুর ডেফিনেশন, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে, তাকে বলা হচ্ছে পরমাণু। আচ্ছা, এখন এই পরমাণুর মধ্যে যে উপাদানগুলো থাকে, অর্থাৎ পরমাণুর যেই উপাদান, একটা পরমাণুর মধ্যে উপাদান থাকবে, উপাদান ছাড়া কোনো কিছু গঠিত হতে পারে না, সেই পরমাণুর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে নাম দেওয়া হয়েছে স্থায়ী মূল কণিকা, অর্থাৎ সেগুলো, স্থায়ী না, সেগুলোর নাম দেওয়া হয়েছে মূল কণিকা, সেগুলোর নাম দেওয়া হয়েছে কি? মূল কণিকা। অর্থাৎ মূল কণিকা কাকে বলে? পরমাণুর মধ্যে যেসব উপাদান আছে, অর্থাৎ পরমাণুতে যেসব উপাদান আছে, অর্থাৎ পরমাণু যেসব উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানগুলোকে বলা হচ্ছে মূল কণিকা। কেউ যদি আস্ক করে মূল কণিকা কাকে বলে, তুমি বলবা পরমাণুতে যে সকল উপাদান আছে, পরমাণুতে যে সকল উপাদান আছে, পরমাণুতে যে সকল উপাদান আছে সেই সকল উপাদানগুলোকে বলা হচ্ছে মূল কণিকা। বোঝা গেছে? সো ডেফিনেশন লেখা শেষ না? এখন এই মূল কণিকা, অর্থাৎ পরমাণুতে যে সকল উপাদান থাকে, মানে আমার কথা হচ্ছে প্রোটন থাকে, ইলেকট্রন থাকে, নিউট্রন থাকে, এগুলো উপাদান না, সো এই উপাদানগুলোকে বলা হচ্ছে মূল কণিকা। কিন্তু মূল কণিকাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কি কি? স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা কাকে বলে? যে সকল কণিকা, অর্থাৎ যে সকল কণিকাগুলো আমার পরমাণুতে স্থায়ী উপাদান হিসেবে থাকে। দেখো নামটা কি দেওয়া আছে, দেখো স্থায়ী, অর্থাৎ স্থায়ী হবে, স্পেলিং ভুল হয়েছে, স্থায়ী। দেখো স্থায়ী মূল কণিকা কেন? অর্থাৎ যে সকল কণিকাগুলো, অর্থাৎ যে সকল মূল কণিকাগুলো আমার পরমাণুতে স্থায়ী উপাদান হিসেবে থাকে, অর্থাৎ জিনিসটা হচ্ছে পার্মানেন্ট থাকে, সেটা হচ্ছে স্থায়ী মূল কণিকা। আর অস্থায়ী উপাদান হিসেবে থাকলে অস্থায়ী মূল কণিকা। আর কম্পোজিট কণিকা কাকে বলে? কম্পোজিট কণিকা হচ্ছে স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী মূল কণিকা ছাড়াও কিছু ভারী কণিকা থাকে, ভারী কণিকাগুলোকে বলা হচ্ছে কম্পোজিট কণিকা। ক্লিয়ার আছে? ফার্স্ট অফ অল এতটুকু লেখা হচ্ছে দেখো মূল কণিকা কাকে বলে? পরমাণুতে যে সকল উপাদান থাকে সেই সকল উপাদানগুলোকে বলা হচ্ছে মূল কণিকা। আর পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের একটা ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু।
যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে তাকে বলা হচ্ছে পরমাণু। লেখা শেষ হয়েছে। এরপর আমরা কি করব, স্থায়ী মূল কণিকার ডেফিনেশন লিখবা। স্থায়ী মূল কণিকার ডেফিনেশন পাশে লিখে দাও। যে সকল মূল কণিকা পরমাণুতে স্থায়ী উপাদান হিসেবে থাকে তাকে স্থায়ী মূল কণিকা বলে, যে সকল মূল কণিকা পরমাণুতে অস্থায়ী উপাদান হিসেবে থাকে তাকে অস্থায়ী মূল কণিকা বলে। আর স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী মূল কণিকা ছাড়াও কিছু ভারী কণিকা পাওয়া যায়। যে সকল ভারী কণিকা পাওয়া যায় সেই সকল ভারী কণিকার নাম দেওয়া হয়েছে আমার কম্পোজিট কণিকা। শেষ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো এখন তুমি যতটুকু লিখছো অতটুকু লেখা শেষ করছো। লেখা শেষ করার পর এখন এটা মুছে দাও। এখন এই স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী মূল কণিকার নামগুলো একটু মুখস্থ করতে হবে। স্থায়ী মূল কণিকা থাকবে সবসময় মনে রাখবা ইলেকট্রন থাকবে এবং হচ্ছে প্রোটন থাকবে এবং হচ্ছে নিউট্রন থাকবে। শেষ, কোনো কথা আছে আর? আচ্ছা, অস্থায়ী মূল কণিকা তোমাকে একটু অ্যালফাবেট অনুসারে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে অস্থায়ী মূল কণিকার পড়াগুলো একটু মুখস্থ করতে হবে। যেমন ধর আমি তোমাকে বলি, ফার্স্ট অফ অল কি দেখো, পজিট্রন, 2 নাম্বার ম্যাসন, 3 নাম্বার নিয়ন, 4 নাম্বার পায়ন, 5 নাম্বার গ্রাভিটন, 6 নাম্বার নিউট্রিনো, 7 নাম্বার অ্যান্টি নিউট্রিনো। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে। লিখে ফেলো একটু। পজিট্রন, ম্যাসন, নিয়ন, পায়ন, গ্রাভিটন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা, মনে থাকবে। আর কম্পোজিট কণিকা কারা কারা? কম্পোজিট কণিকা কারা? আলফা কণিকা এবং ডিউটেরন। আমি আবার বলছি, কম্পোজিট কণিকা কারা? আলফা কণিকা। আলফা কণিকা কাকে বলে বলবো? আর একটা হচ্ছে ডিউটেরন। এমসিকিউর জন্য মাঝে মাঝে ইম্পর্টেন্ট আছে। তো দেখো, কম্পোজিট কণিকা কারা কারা? আলফা কণিকা এবং ডিউটেরন। আলফা কণিকা এবং ডিউটেরন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ওকে, আচ্ছা সরি নিয়ন না, এটা হচ্ছে মিয়ন। সরি, মিয়ন হবে। স্পেলিং ভুল হয়েছে। স্পেলিং না, পুরো জিনিসটাই ভুল হয়েছে। মিয়ন স্পেলিং দেখো, মিয়ন, আমি নিয়ন লিখে বলছি না। পজিট্রন, ম্যাসন, মিয়ন, পায়ন, গ্রাভিটন, মিয়ন সরি, জাস্ট নটাকে ম করে দাও, আর বাকি সবগুলো ঠিক আছে। আলফা কণিকা এবং ডিউটেরন। শেষ। আচ্ছা, এখন যে কাজটা করবা সেটা হচ্ছে, দেখো ফার্স্ট অফ অল আমরা এখানে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে আমাদের সালটা লিখতে হবে, যে ইলেকট্রন কবে আবিষ্কার হয়েছিল এবং প্রোটন কবে আবিষ্কার হয়েছিল এবং নিউট্রন কবে আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, তো খেয়াল করে দেখো, আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বই অনুসারে লিখবো। লেখার পর আমরা ফার্স্ট অফ অল লিখবো যে সাল, অর্থাৎ আবিষ্কারের সালটা লিখবো। এটা তুমি চাইলে এটা তুমি স্কেল দিয়ে অঙ্কন করো, নোটগুলো সুন্দর হওয়ার জন্য এটা স্কেল দিয়ে অঙ্কন করিও। ঠিক আছে, ইলেকট্রন আবিষ্কার হয়েছিল মেইনলি কত সালে আমাকে বলো? 1897 সালে। প্রোটন হচ্ছে 1911 সালে, আর নিউট্রন হচ্ছে 1932 সালে। ওকে, এটা হচ্ছে আবিষ্কারের সালটা। এরপরে হচ্ছে আবিষ্কারকের নাম, কারা আবিষ্কার করছিল? আবিষ্কারের নামটা যদি আমি অঙ্কন করি, ইলেকট্রন আবিষ্কার করছে স্যার জে থমসন। ওকে, আর প্রোটন আবিষ্কার করছিল হচ্ছে রাদারফোর্ড। তবে কিছু কিছু জায়গায় এটা দেওয়া আছে আসলে গোল্ডস্টাইন, তাই না? গোল্ডস্টাইন দেওয়া আছে, বুঝতে পারছো? তবে ম্যাক্সিমাম আমি যেগুলো বই চেক করছি রাদারফোর্ডই আসলে আনসার হওয়ার কথা। ঠিক আছে, আর যাই হোক, প্রোটন আবিষ্কার করছে অ্যাকচুয়ালি রাদারফোর্ডই। মানে রাদারফোর্ড অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এটা ধনাত্মক চার্জের পরিমাণ যখন নির্ণয় করতে গেছিল পরমাণুতে, অর্থাৎ ধনাত্মক চার্জ যে আসলে উপস্থিত আছে সেটা কিন্তু প্রথমে বের করছিল কিন্তু রাদারফোর্ড। সো ওইখান থেকে কিন্তু ওনাকে কিন্তু মেইন আবিষ্কারক ধরা হয়। আর নিউটন স্পেলিং ভুল হইতে পারে, মনে হয় নিউটন স্পেলিং হবে, এটা সমস্যা নাই। দেখো, আর নিউটন আবিষ্কার করেছিল চ্যাডউইক।
মনে থাকবে চার্ডিউক আবিষ্কার করছিল। আচ্ছা, এর পরবর্তী দেখো প্রতীকটা কি আমাকে বলো সবাই। আমি যদি বলি আদানের প্রতীক, এরপর আসবো আদানের পরিমাণ, আদানের প্রতীক অর্থাৎ কিভাবে চিনা হয়। সবাই জানো ইলেকট্রনকে ইলেকট্রন দিয়ে বলা হয়, এটা ইলেকট্রন, এটা প্রোটন, এটা হচ্ছে কি নিউট্রন। এরপরে আদানের পরিমাণটা যদি বলি, আদানের পরিমাণটা অর্থাৎ কি পরিমাণ আদান আছে সবাই জানো। আদানের পরিমাণ হচ্ছে ইলেকট্রনের আদান 1.6 × 10⁻⁻19 কুলম, আর প্রোটন হচ্ছে কত হবে আমাকে বলো। এটা মাইনাস হবে, এটা প্লাস হবে 10⁻⁻19 কুলম, আর এটা হবে 0। ওকে, এরপর আসে আপেক্ষিক আদান। আপেক্ষিক আদানটা দেখো, আপেক্ষিক আদান, আপেক্ষিক আদান এটা কত হয়, -1 হয়, এটা +1 হয়, আর এটা 0 হবে। এর পরবর্তীতে আসো এরপর আসি ভর, অর্থাৎ কার ভর কিরকম খেয়াল করে দেখো। ভর, ইলেকট্রনের ভর কত আমাকে বলো, 9.11 × 10⁻⁻28 গ্রাম, আর এটার ভর কত 1.673 × 10⁻⁻24 গ্রাম, আর এটার ভর কত 1.675 × 10⁻⁻24 গ্রাম। কষ্ট করে এটা লিখে রাখো। এখানে আমাকে কি যদি আস্ক করা হয় নিউট্রনের ভর বেশি নাকি প্রোটনের ভর বেশি, নিউট্রনের ভর বেশি নাকি প্রোটনের ভর বেশি, তুমি বলবা নিউট্রনের ভর বেশি। কারণ দেখো এটা হচ্ছে 1.675, এটা হচ্ছে 1.673, একটা হচ্ছে 1.673, এটা হচ্ছে 1.675। ওকে, আচ্ছা এখন এদের লিখবো এদের অবস্থান। এদের অবস্থান কে কোন জায়গায় আছে, যেমন অবস্থানটা আগে লিখি। অবস্থানটা যদি লিখতে চাও, ফার্স্ট অফ অল ইলেকট্রনের অবস্থান কোথায় আমাকে বলো, কক্ষপথে, কক্ষপথে এদের অবস্থান। এরপরে প্রোটনের অবস্থান কোথায় বলো, নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে না, অর্থাৎ কেন্দ্রের মধ্যে আর কি, কেন্দ্রের মধ্যে তো প্রোটনের অবস্থান থাকবে, কেন্দ্রের মধ্যে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে অর্থাৎ পরমাণুর কেন্দ্রের মধ্যে। এটাও সেম পরমাণুর কেন্দ্রের মধ্যে। নিউট্রন পরমাণুর কেন্দ্রের মধ্যে থাকে। ওকে, পরমাণুর কেন্দ্রের মধ্যে, কেন্দ্রের মধ্যে, বুঝা গেছে। অর্থাৎ কেন্দ্রের মধ্যে বলতে নিউক্লিয়াসে বলতে পারো, নিউক্লিয়াসে বলতে পারো। ওকে, আচ্ছা এখন আদানের প্রকৃতিগুলো তোমরা বুঝতেছো যে মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম থাকবে, একটা মাইনাস হবে। যেমন এখানে আমি যদি আদানের প্রকৃতি যদি লিখি, যেমন আপেক্ষিক আদান দেখছো, এটা মাইনাস, আদান দেখছো এটা হচ্ছে আদানের পরিমাণ, আদানের প্রতীক এবং আদানের পরিমাণ, যেটা মাইনাস এবং প্লাস, এতটুকু বোঝা গেছে, স্বাভাবিক, ভেরি গুড। আচ্ছা এখন আমরা যে বিষয়টা এখন আলোচনা করব সেটা হচ্ছে হালকা করে, দেখো এরপরে যে বিষয়টা আলোচনা করব, শেষ না, খুব তাড়াতাড়ি শেষ করে ফেলছি। ওকে, এখন দেখো এটা তাহলে মুছে ফেলতেছি। আচ্ছা ইএসইউ এবং ইএমইউ ইউনিটগুলো, এটা আমি তোমাকে বলবো। ইএসইউ এবং ইএমইউ ইউনিটগুলো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এবং ইলেকট্রোমাস ইউনিট, এটা বলবো, এগুলো নিয়ে আলোচনা করব, সমস্যা নাই। দেখো এগুলো এখন লিখে দিচ্ছি না, কারণ এখানে কনফিউশনে পড়বা। যেমন ইলেকট্রনের আদান কিন্তু 4.83 × 10⁻⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে বলা যায়, 4.83 × 10⁻⁻10। তবে এটা কখন ইউজ করব এটা বলবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এটা মুছে দিচ্ছি, এটা কোনো কাজ নাই এখন। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আমরা এখন তিনটা জিনিস একটু ভালোভাবে দেখবো। সেটা হচ্ছে তোমার যে ইলেকট্রন এবং প্রোটন নির্ণয় করা। ইলেকট্রন প্রোটন নির্ণয় করা কিভাবে নির্ণয় করা সেটা দেখবো। দেখো ফার্স্ট অফ অল দেখো আমরা কিভাবে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন কিভাবে নির্ণয় করে, কি বললাম, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন কিভাবে নির্ণয় করে, ঠিক আছে। যেমন ধর আমি বললাম যে NO3-, এটা সাপোজ ধরো আমাকে এখানে বের করতে বলছে এই যৌগটার মধ্যে আমার সর্বমোট ইলেকট্রন কয়টি। অর্থাৎ আমার একটা যৌগদ্বয়ের মধ্যে, তুমি একটা কাজ করো, তুমি এখানে লিখবা টাইপ 1, লিখবা হচ্ছে যৌগদ্বয়ের সর্বমোট ইলেকট্রন নির্ণয়। যৌগদ্বয়ের সর্বমোট ইলেকট্রন কিভাবে নির্ণয় করে, 1 নাম্বার টাইপ। সো কিভাবে যৌগদ্বয়ের সর্বমোট ইলেকট্রন নির্ণয় করে, খুবই সিম্পল। তোমাকে যদি বলে যে একটা যৌগের মধ্যে সর্বমোট কয়টা ইলেকট্রন আছে, কিভাবে বের করবা।
দেখো একটা হচ্ছে সর্বমোট ইলেকট্রন নির্ণয় যৌগদ্বয়ের, আরেকটা হচ্ছে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন নির্ণয়, এটা আলাদা কথা। বলছে সর্বমোট ইলেকট্রন মানে একটা যৌগের মধ্যে কয়টা ইলেকট্রন আছে। সো নাইট্রোজেন ইলেকট্রন কয়টা? 7টা। অক্সিজেন ইলেকট্রন কয়টা? 8টা। বাট অক্সিজেন আছে কয়টা? 3টা। এবং উপরে মাইনাস থাকলে কি হয় মনে রাখবে, উপরে যদি মাইনাস থাকে সেটা 1 যোগ হবে, মানে -1 আছে 1 যোগ হবে, -3 থাকলে 3 যোগ হবে। সো উপরে মাইনাস আছে মানে 1 যোগ হচ্ছে। সো যা আসবে সেটাই आंसर। 3 8 24, 24 25, 25 এর সাথে 7 যোগ করলে কত? 32। অর্থাৎ আমার आंसर হবে যৌগদ্বয়ের সর্বমোট ইলেকট্রন হচ্ছে কত? 32। ওকে, সেম ভাবে আমি যদি বলি PO4 3-, আমাকে বলছে এখানে সর্বমোট ইলেকট্রন কয়টি। আমার যোজ্যদাস্থ ইলেকট্রন বলেন, আমাকে বলছে সর্বমোট ইলেকট্রন কয়টি। তুমি কি করবা? ফার্স্ট অফ অল ফসফরাসের লাস্ট ইলেকট্রন কয়টা বলো? 15। এরপরে অক্সিজেন ইলেকট্রন কয়টা? 8। 8 ইনটু কত হবে? 4 প্লাস 3, যা আসবে সেটাই आंसर। বুঝে গেছে? আচ্ছা, এখন আমাকে যদি পরীক্ষায় যদি প্রশ্ন করা হয়, আমি যেটা লিখব এখন সেটা হচ্ছে, দেখো যৌগদ্বয়ের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, যৌগদ্বয়ের যোজ্যতা স্তরের ইলেকট্রন নির্ণয়। যোজ্যতা স্তরের ইলেকট্রন মানে হচ্ছে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন নির্ণয়। যদি আসে, ধরো তোমাকে বলছে NO3- দিয়ে দিছে, NO3-, সর্ববহিস্থ শক্তি স্তর। যোজ্যতা স্তর মানে হচ্ছে ভ্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা। কি বললাম? ভ্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা। যেমন ধরো অক্সিজেনের ভ্যালেন্স শেল ইলেকট্রন সংখ্যা কত বলো? অক্সিজেনের ভ্যালেন্স শেল ইলেকট্রন সংখ্যা কত? অক্সিজেন যদি হিসাব করো 1s2 2s2 2p কত হবে? 4 হবে। 4 6 এবং 8 না। সো ভ্যালেন্স শেল মানে হচ্ছে লাস্ট শেল, অর্থাৎ লাস্টের শেলের। লাস্ট শেল মানে হচ্ছে লাস্ট শক্তি স্তর। এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে লাস্ট শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন কয়টা আছে? 6টা। সো আমার অক্সিজেন কত হবে? 6। নাইট্রোজেন যদি হিসাব করো 1s2 2s2 2p কত হবে? 3 হবে। সো লাস্ট শেলে নাইট্রোজেন কয়টা? 5টা। সো 5টা দিলাম। আর অক্সিজেন কত আমাকে বলো? 6টা। সো 6টা দিলাম। আর যেহেতু মাইনাস দিছে তাহলে উপরে শেষ কি হবে? +1 হবে। শেষ। 5 6 11, 11 এবং 1 যোগ করলে 12। এটা হচ্ছে যৌগদ্বয়ের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয়, আর ওটা হচ্ছে সর্বমোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়। বুঝা গেছে? পারবা? আচ্ছা, এরপরে আসি টাইপ 3 তে নিউটন সংখ্যা নির্ণয়। একটু কষ্ট করে লিখো। অক্সিজেন 3টা তো। আচ্ছা, অক্সিজেন কি ভুল লিখছি কোথায়? আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ ওকে ওকে ওকে, সরি। এটা 6 × 3 হবে +1 হবে। এখন দেখো 6 3 18, 18 19 5 24 হবে, কারণ 3টা যে সেম জিনিস। এখানে দেখো, এখানে 8 × 3 ছিল +1 32, আর এখানে অক্সিজেন 3টা ছিল 24 হচ্ছে। ঠিক আছে, সেম। তোমাকে যদি PO4 3- ও বলে, তো এখানে কত হবে? দেখো ফসফরাস লাস্ট ইলেকট্রন কয়টা? 5টা। কেন? 1s2 2s2 2p6 3s2 3p কত? 3। ওকে, 5টা না, লাস্ট শেলে কিন্তু 5টা। ক্লোরিন যেমন সালফার কয়টা? 6টা। ক্লোরিন হলে 7টা। সো ফসফরাসের লাস্ট শেলে 5টা, সো 5 লিখলাম। আর অক্সিজেন কয়টা? 6টা। 6 × 4 লিখলাম, +3 লিখে দিব। এটা কখন? যখন তোমাকে বের করতে বলবে যৌগদ্বয়ের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা। যৌগদ্বয়ের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বললে তখন এভাবে বের করতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট কথা। এখন তুমি যে কথাটা লিখবা সেটা হচ্ছে ডাস্টার। দেখো, এখন এরপরে তুমি নিউটন সংখ্যা নির্ণয় করছো না? নিউটন সংখ্যা কিভাবে নির্ণয় করবে? দেখো, যে কোনো একটা তোমাকে যৌগ দিবে, ও যৌগের মধ্যে বলছো নিউটন সংখ্যা নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবা? যেমন ধর আমি তোমাকে বললাম, কি বললাম দেখো, খেয়াল করে দেখো। আমি তোমাকে বললাম NH4+ যৌগদ্বয়ের নিউটন সংখ্যা নির্ণয় করো। NH4+ যৌগের নিউটন সংখ্যা নির্ণয় করতে বলছে। এই ধরনের যৌগ যদি আসে যে এটা নিউটন সংখ্যা কিভাবে নির্ণয় করব, এটা ঢাকা ভার্সিটিতে একবার আসছিল যে এটা নিউটন সংখ্যা কিভাবে নির্ণয় করে। আচ্ছা, ফার্স্ট অফ অল নরমালি আমরা যখন নিউটন সংখ্যা বের করতে বলে, নিউটন সংখ্যা কিভাবে বের করে? আমি যদি নিউটন সংখ্যার কথাটা যদি বলি, নিউটন সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে, তোমার উপরে কি থাকে? পারমাণবিক ভর থাকে, অর্থাৎ অ্যাটমিক ওয়েট, পারমাণবিক ভর। ওকে, এটা সবাই জানো। পারমাণবিক ভরকে পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করলেই, অর্থাৎ পারমাণবিক ভরকে প্রোটন সংখ্যা দ্বারা ভাগ করলেই আমার হচ্ছে কি পাচ্ছি? আমি নিউট্রন পাচ্ছি, অর্থাৎ আমি নিউটন সংখ্যাটা পাচ্ছি। বোঝা গেছে? নিউটন সংখ্যাটা পাচ্ছি। কি বললাম? আমি নিউটন সংখ্যাটা পাচ্ছি। দেখো, নিউটন
সংখ্যাটা, স্পেলিং ভুল হতে পারে, সমস্যা নেই, নিউটন সংখ্যাটা পাচ্ছি। ধরো আমাকে বের করতে বলছে, খেয়াল করে দেখো, আমাকে ধরো বের করতে বলছে সেটা হচ্ছে যে নাইট্রোজেনের, নর্মালি আমি যখন নাইট্রোজেন যখন লিখবো, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 আর একটা 7, সো নিউটন সংখ্যা কত হবে? 7 হবে। কেন? 14 থেকে 7 বাদ দিছি। কিন্তু এই ধরনের যৌগ যদি বলা হয় যেখানে নিউটন সংখ্যা বের করতে বলছে, বাট কার বের করতে বলছে সেটা বলা নাই, বলছে এটা পুরোটা নিউটন সংখ্যা বের করো, বলছে পুরা যৌগদ্বয়ের নিউটন সংখ্যা বের করো, বলছে NH4+ এর পুরা যৌগদ্বয়ের নিউটন সংখ্যা বের করো। সো কেমনে বের করবো? খুবই সিম্পল, পুরা NH4+ এর মধ্যে যদি বলে যে যৌগটার নিউটন সংখ্যা বের করো, তুমি কি করবা? তুমি ফার্স্ট অফ অল জানো হাইড্রোজেনের কোনো নিউটন সংখ্যা থাকে না, কারণ হাইড্রোজেনের ভর কত? 1.008। ওকে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। এটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের নিউটন সংখ্যা কত? বলতে গেলে 0, প্রায় 0 না? প্রায় 0। কেন? কারণ 1 থেকে 1 বাদ দিলে এটা 0 ধরা হয়। হাইড্রোজেনের নিউটন সংখ্যা নাই বললেই চলে, নাই বললেই চলে, বুঝা গেছে? সো সেই ক্ষেত্রে এখানে হাইড্রোজেন তো অলরেডি আগে দিকে বাদ যাবে, সো বাদ থাকবে কোনটা? বাকি থাকবে কোনটা? নাইট্রোজেন। সো আমার তো ইলেকট্রনের সাথে কোনো এই যে প্লাস মাইনাসের সাথে কোনো সম্পর্ক নেই, আমার সম্পর্ক হচ্ছে নাইট্রোজেনের সাথে। মানে আমি যখন নিউটন সংখ্যা বের করবো, আমার এখন সম্পর্ক হচ্ছে নাইট্রোজেনের সাথে। নাইট্রোজেনের হিসাবটা বের করতে হবে। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14, পারমাণবিক সংখ্যা কত? কত? 7। সো আমি যদি এখানে যদি নিউটন সংখ্যা যদি বের করি তাহলে আনসার কত আসবে? 7 আসবে। এটা গেল নর্মাল কথাবার্তা। ধরো আমি তোমাকে এখন বললাম সেটা হচ্ছে কি O2. আমি অক্সিজেন, আমি বললাম যে অক্সিজেন অণুর নিউটন সংখ্যা নির্ণয় করো। সেম টাইপের মধ্যে পড়তে পারে যে অক্সিজেন অণুর নিউট্রন সংখ্যা নির্ণয় করো। সো খুবই সিম্পল, পারবা এটা। সেটা হচ্ছে কি, একটা অক্সিজেন পরমাণু নিউট্রন সংখ্যা কত হবে? 16 - 8 হবে, কারণ পারমাণবিক ভর 16, পারমাণবিক সংখ্যা 8, সো आंसर কত হবে? 8। বাট এখানে অণু কয়টা আছে, মানে পরমাণু কয়টা আছে? 2টা, সো आंसर হবে 16। ঠিক সেম ভাবে আমাকে যদি বলে P4 এর অণুর নিউটন সংখ্যা বের করো, সো ফসফরাস কত হবে আমাকে বলো? ফসফরাস হচ্ছে 31, সো 31 হচ্ছে তার পারমাণবিক ভর আর 15 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। आंसर কত আসবে? 16। এবং 16 × 4 হবে, কেন? কারণ ফসফরাস আছে কয়টা? পরমাণু কয়টা? 4টা। 16 × 4 কত? 64। সো নিউটন সংখ্যা হচ্ছে 64। যদি এখন যদি প্রশ্ন আসে যে P4 অণু অর্থাৎ P4 এর 16টি অণুর জন্য নিউটন সংখ্যা নির্ণয় করো, কি বলছে? 16টি অণুর জন্য, সেম প্রশ্ন, 16টি অণুর জন্য নিউট্রন সংখ্যা নির্ণয় করো। 16টি অণুর জন্য নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তখন কি করবে? 16টি অণুর জন্য বলছে, অর্থাৎ P4 এর 16টি অণুর জন্য, মানে P4 এরকম আরো 16টি থাকবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? 64 এর সাথে 16 গুণ করে দিব। নরমালি P4 এর নিউটন সংখ্যা বের করে ফেলবো, যেহেতু 16টি অণু বলছে তাহলে 16 এর সাথে 64 গুণ করে দিব। বুঝা গেছে? সো এটা ছিল আমাদের টাইপ 3 তে যা পড়াইছি সেটাই। ওকে, এর বাইরে আর তেমন একটা এখানে কোনো প্রশ্ন আসে না। আর তোমাকে যে কোনো জিনিস দেখ না কেন তুমি হচ্ছে ইজিলি পারবা, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি যোজক স্তরে ইলেকট্রন সংখ্যা তোমাকে আরো কয়টা দিব সেটা হচ্ছে, দেখো তোমাকে আমি দিলাম হচ্ছে এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো মুছে দিচ্ছি। সবার ভাইয়া নোটের নিয়মটা বলবেন এই চ্যাপ্টারের? আচ্ছা, নোটের নিয়ম হচ্ছে যেভাবে লিখে দিচ্ছি সেভাবে তো লিখবা, এখানে অগোছালো পড়াচ্ছি নাকি? যেভাবে বোর্ডে লিখে দিচ্ছি সেভাবে লিখো, টাইপ করে করে লিখো। এবং এটা লিখবা না, এটা বক্স করে লিখবা। ওকে, দেখো এখন যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে, এখন দেখো আরেকটু দেখো, S2O3 2 S4O6 2 বলছে এই যৌগ দুইটার যোজন ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। বলছে কি, এই যৌগ দুইটির যোজন ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। আমি আবারও বলছি, যোজন ইলেকট্রন সংখ্যা যখন বলছে, যোজন মানে হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ যোজন মানে কি, লাস্ট শেলে ইলেকট্রন কয়টা আছে সেটা বের করতে হবে। মানে প্রত্যেকটা যোগের প্রত্যেকটা পরমাণু লাস্ট শেলে ইলেকট্রন সংখ্যা বের করো। বুঝা গেছে? সালফারের ক্ষেত্রে যদি বের করো, সালফারের লাস্ট ইলেকট্রন কয়টা আছে? 6টা। 6 × 12, কারণ সালফার আছে 2টা। অক্সিজেন কয়টা আছে? অক্সিজেনের লাস্ট ইলেকট্রন কয়টা? 6টা। তো 6 × 3 = 18, 12 এবং 18 যোগ করো +2, যা আসবে সেটাই आंसर। সো 12 18 সাথে যোগ করলে কত হয়? 20। 20 নাকি 30? 30 এবং 2 যোগ করলে কত? 32। শেষ। আচ্ছা, 2 কেন যোগ করছি? কারণ উপরে 2 আছে, উপরে 2 আছে। সেম ভাবে আবার দেখো S4O6 2 আমি বললাম সালফারের লাস্ট ইলেকট্রন কয়টা? 12টা। 12টা না, 6টা। সো 6 * কত হবে? 4। এরপর অক্সিজেন লাস্ট ইলেকট্রন কয়টা? 6টা। 6 × 6।
এরপরে +2 মনে রাখবা উপরে যদি -2 থাকে সেটা +2 করে দিবা কেন জানো কারণ সেই ইলেকট্রন কিন্তু ত্যাগ করছে দুইটা ওকে এবং এখানে মনে রাখবা ইলেকট্রন ত্যাগ করলে চার্জের সংখ্যা বেড়ে যায় ধরতে গেলে সেজন্য আমরা +2 দিয়ে দিই ঠিক আছে আমরা ইলেকট্রন ত্যাগ করলে আমরা কি বলি চার্জের সংখ্যা বেড়ে যায় বলি ওকে ইলেকট্রন গ্রহণ করলে চার্জের সংখ্যা কমে ত্যাগ করলে চার্জের সংখ্যা বাড়ে ঠিক আছে মনে রাখবে ইলেকট্রন ত্যাগ করলে যেমন ধরো ক্লোরিন ওকে যেমন ধরো ক্লোরিন বলো বা Fe2+ বলো যেমন Fe2+ ইলেকট্রন ত্যাগ করে সে Fe3+ এ পরিণত হয় মনে আছে এগুলা সো এগুলো কোথায় পড়াইছিলাম সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা পড়ো ত্যাগ করলে চার্জের সংখ্যা বাড়ে সেজন্য ত্যাগ করছে আমরা কি করি +2 যোগ করে দিই অর্থাৎ টোটাল ইলেকট্রন সংখ্যা বের করার জন্য কেন দেখো এর আগে কিন্তু অলরেডি দুইটা ইলেকট্রন ছিল সে কিন্তু ত্যাগ করছে যেমন আমি যদি বলি ক্লোরিন মাইনাস খেয়াল করে দেখো আমাকে কেউ যদি আস্ক করে যে ক্লোরিন মাইনাস ইলেকট্রন কয়টা আছে তুমি কি বলবা আমাকে বলো তুমি বলবা ক্লোরিন মাইনাস ইলেকট্রন আছে 18টা 18টা ইলেকট্রন আছে তার কেন কারণ ফার্স্ট অফ অল তার কাছে ইলেকট্রন কয়টা ছিল 17টা তার কাছে ইলেকট্রন কয়টা ছিল 17টা সে 17টা ইলেকট্রন তার কাছে ছিল এবং সে কিন্তু ওখানে ইলেকট্রন আরেকটা গ্রহণ করছে আরেকটা গ্রহণ করে তার হয়ে গেছে 18 এখন তুমি বলতে পারছো গ্রহণ কিভাবে করলো গ্রহণ করছে এভাবে গ্রহণ করলে কিন্তু চার্জের সংখ্যা কমে যায় আমি এটা বোঝাচ্ছিলাম যাই হোক চার্জের সংখ্যার সাথে এখানে কোনো সম্পর্ক নাই গ্রহণ করলে চার্জের সংখ্যা কমবে অর্থাৎ ছাড়ো না চার্জের সংখ্যা কমবে কিন্তু খেয়াল করে দেখো তার আগে ইলেকট্রন ছিল কয়টা 17 ছিল কারণ ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 ইলেকট্রন একটা গ্রহণ করছে হয়ে গেছে কয়টা 18টা কথা বোঝা গেছে ইলেকট্রন হয়ে গেছে 18টা এখন তুমি এই 18টা বের করছো কেমনে নিশ্চয়ই তুমি 1 যোগ করছো তাহলে তুমি লিখছো 17 + 1 তাই না সেম কাহিনী এখানে হইছে আর কি এখানে তুমি 2 যোগ করে দিছো টোটাল ইলেকট্রন সংখ্যা বের করার জন্য 2 যোগ করে দিছো কারণ সেই দুইটা ইলেকট্রন কি করছিল বলতে পারো যে গ্রহণ করছে আর কি গ্রহণ করছে অ্যাকচুয়ালি গ্রহণই করছে তার আগে ছিল কিন্তু সে ছেড়ে দিয়েছে পরে আবার গ্রহণ করছে অনেকটা এরকমই বোঝায় সো এখন দেখো আমি বের করার জন্য আমি কি করলাম ইলেকট্রন অ্যাড করে দিলে এবং তার টোটাল ইলেকট্রন সংখ্যা আমি পেয়ে গেছি সো আমার কত হচ্ছে 18 সো আমার মনে হয় এই টাইপটা শেষ তোমরা হচ্ছে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা যেভাবে পরীক্ষা আসুক না কেন তোমাদেরকে এগুলো পারতে হবে তোমাকে যদি P4 বলে তোমাকে যদি বলে অ্যাসিড বলছে অ্যাসিডের মধ্যে আমার নিউট্রন সংখ্যা বের করো সো সালফার আমি জানি সালফারের নিউট্রন সংখ্যা যদি বের করতে হয় সালফার হচ্ছে 16 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 সো সালফারের নিউট্রন সংখ্যা হচ্ছে 8 যেহেতু সালফার এখানে কয়টা 8টা সো আমি 8 * 8 লিখব 64 এটা হচ্ছে আমার নিউট্রন সংখ্যা কারণ একটা সালফারের নিউট্রন সংখ্যা হচ্ছে 8 আর 8টা সালফারের নিউট্রন সংখ্যা কত 64 সো এগুলো হচ্ছে আমাদের মেইন বেসিক ছিল এতক্ষণ ধরে যা যা আলোচনা করছি সবগুলো কিন্তু কি ছিল বেসিক ছিল বুঝা গেছে সো আমার মনে হয় এগুলো মুছে দিচ্ছি লেখা শেষ তাহলে আশা করি নোট এইভাবে করবা বুঝতে পারছো তো শেষ না এখন আচ্ছা দেখো এর পরবর্তী যে পয়েন্ট এখন আমরা আলোচনা করব আচ্ছা এখন তাহলে আমরা চলে যাচ্ছি ভাইয়া প্রথম যে মডেলটা আসবে সেটা হচ্ছে ডাল্টন মডেল আচ্ছা তার আগে আমরা একটা কাজ করব ডাল্টন মডেল এখন আমরা লিখব না আমরা তার আগে লিখব পরমাণু মডেল কারণ এখন আমরা পরমাণু মডেল নিয়ে আলোচনা করতেছি সো পরমাণু মডেল কাকে বলে ফার্স্ট অফ অল এই ডেফিনিশনটা একটু লিখব কারণ সিকোয়েন্স যদি আকারে আসি তাহলে ফার্স্ট অফ অল আসবে পরমাণু মডেল কাকে বলে তাই না সো পরমাণু মডেল কাকে বলে পরমাণুর গঠন সম্বন্ধে জানার জন্য বিজ্ঞানীরা যে যুক্তি নির্ভর মতবাদ উপস্থাপন করেছিলেন তা পরমাণু মডেল নামে পরিচিত কি লিখবা দেখো পরমাণুর গঠন সম্বন্ধে জানার জন্য পরমাণুর স্ট্রাকচার অর্থাৎ পরমাণুর স্ট্রাকচার সম্পর্কে জানার জন্য পরমাণুর ভিতরে কি কি আছে ইলেকট্রন আছে প্রোটন আছে নিউট্রন আছে বাট এটা কোথায় আছে কোন জায়গায় অবস্থান করতেছে এগুলো জানার জন্য আমাদের কি হইছে পরমাণু কি বিজ্ঞানীরা বিভিন্ন মডেল আবিষ্কার করছে এই মডেলগুলোকে বলা হচ্ছে পরমাণু মডেল যেখানে শুরু হয়েছে ডাল্টন থেকে পরে শুরু হবে থমসন থেকে তো দেখো পরমাণুর গঠন সম্বন্ধে জানার জন্য পরমাণু গঠন সম্বন্ধে জানার জন্য বিজ্ঞানীরা যে যুক্তি নির্ভর
যে যুক্তি নির্ভর মতবাদ উপস্থাপন করেছিলেন, মতবাদ উপস্থাপন করেছিলেন তা হচ্ছে পরমাণু মডেল নামে পরিচিত। শেষ ভাই, পরমাণু গঠন সম্বন্ধে জানার জন্য বিজ্ঞানীরা যে যুক্তি নির্ভর মতবাদ উপস্থাপন করে, অর্থাৎ যুক্তি নির্ভর মতবাদ বলতে তাদের কিছু পয়েন্ট দিছিল, যেমন ধর আমরা শুরু করি ডাল্টন মডেলটা প্রস্তাব করা হয়েছিল কখন, কত সালে? 1804 সালে, তাই না? সো খুব সিম্পল, আমি ইজিলি বুঝাচ্ছি, তেমন কোনো প্যারা দিব না। ফার্স্ট অফ অল ডাল্টন প্রথম ব্যক্তি যিনি পরমাণু নিয়ে যিনি হচ্ছে সর্বপ্রথম ওয়ার্ড উচ্চারণ করেছিলেন বলতে পারো। 128 হবে, লিটল মিস্টেক। সালফারের নিউটন সংখ্যা আচ্ছা 8 কিভাবে? সালফারের নিউটন সংখ্যা, আচ্ছা দেখো সালফার, সরি, হ্যাঁ মিস্টেক হয়েছে না, S8, সালফার তো 32, আচ্ছা 32 থেকে 16 ইন্টু কত হবে? 8 হবে, ঠিক আছে। সরি, আমি অক্সিজেন হিসাব করছিলাম। যাই হোক, ছোট ছোট মিস্টেকগুলো তোমরা ঠিক করে নিও। সালফার S8 হবে, S8 হচ্ছে 32, কারণ সালফারে পারমাণবিক ভর 32 আর পারমাণবিক সংখ্যা হবে কত? 16। আচ্ছা আমি এটা উল্টা ধরে ফেলছি, আমি ধরে নিচ্ছি হচ্ছে ভর 16 আর সংখ্যা হচ্ছে 8। অক্সিজেন হিসাব করতে করতে যা হয়ে গেছে আর কি। দেখো, তো ডাল্টন মডেল ফার্স্ট যে বিজ্ঞানী, উনি প্রথম ধারণা দিয়েছিলেন কি? উনি ধারণা দিয়েছিলেন হচ্ছে, উনি বলেছিলেন মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। ফার্স্ট পয়েন্ট একটু লিখো, উনি সর্বপ্রথম ব্যক্তি যিনি ধারণা দিয়েছিলেন মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। এবং উনি এখানে একটা কথা বলছিলেন, উনি বলছিলেন পরমাণু হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে বিভাজিত করা যাবে না। উনি কি বলছিলেন? দেখো, মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু, উনি বলেছিলেন পরমাণু হচ্ছে অবিভাজ্য। লিখো, পয়েন্টটা লিখো, উনি বলেছিলেন পরমাণু হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ এটাকে ডিভাইড করা যাবে না। ওকে, পরমাণু হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে বিভক্ত করা যায় না। যদিও পরবর্তীতে যখন রাদারফোর্ড পরমাণু মডেল, আমরা যখন অনেকগুলো মডেল যখন আলোচনা করছি, ভেতরে দেখা যায় আসলে পরমাণুকে ভাগ করা যাচ্ছে। কেন? কারণ পরমাণুকে ভাগ করলে একটু আগে দেখলাম ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যাচ্ছে। এগুলো আস্তে আস্তে অনেক পরে। বাট প্রথম যখন মানুষ ধারণা করছিল যে মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু, এবং এই পরমাণু হচ্ছে অবিভাজ্য অংশ, অর্থাৎ এই পরমাণুকে আর বিভাজিত করা যায় না, অর্থাৎ অবিভাজ্য কণা। এটা অবিভাজ্য কণা। কি বললাম? এটা অবিভাজ্য কণা, অর্থাৎ এটা একটা কণা ছিল এবং এটা ছিল অবিভাজ্য কণা। এরপরে 2 নম্বর পয়েন্টে ছিল, উনি বলছিলেন যে একই মোলের, দেখো আমি এটা ডাস্টার দিয়ে মুছতেছি, সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল দেখো আমি এটা লিখবো হচ্ছে বিভিন্ন উপাদানের বিভিন্ন পরমাণু। উনি বলছিলেন বিভিন্ন উপাদানের, পয়েন্টটা দেখো খুবই সিম্পল একটা পয়েন্ট, বেশিক্ষণ সময় লাগবে না, বোরিং না এটা। বিভিন্ন উপাদানের বিভিন্ন পরমাণু বিভিন্ন হবে, বিভিন্ন উপাদানের বিভিন্ন পরমাণু বিভিন্ন বৈশিষ্ট্যের হবে, অর্থাৎ বিভিন্ন উপাদানের বিভিন্ন পরমাণু ভিন্ন বৈশিষ্ট্যের হবে। এটা বলতেছে ভিন্ন বৈশিষ্ট্যের হবে। সুন্দর করে লেখার জন্য ভিন্ন বৈশিষ্ট্যের, এটা বলছিলাম ভিন্ন বৈশিষ্ট্যের হবে। পরবর্তীতে এটা কিন্তু আসলে পরবর্তীতে কিন্তু ত্রুটি ছিল, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে এটা বলছে বিভিন্ন উপাদানের বিভিন্ন পরমাণু কি হবে? আলাদা হবে, অর্থাৎ বিভিন্ন উপাদানের বিভিন্ন পরমাণু আলাদা হবে। কথাটা এটা বলতেছে ভিন্ন বৈশিষ্ট্য, বলতেছে এটা অ্যাকচুয়ালি উনি বলছিলেন এই যে আমি যে কার্বন দিছি, এটা হচ্ছে আমার কার্বন আর এটা হচ্ছে আমার নাইট্রোজেন, তাই না? উনি বলতেছেন এই যে বিভিন্ন উপাদানের বিভিন্ন পরমাণু, তাদের বৈশিষ্ট্য আলাদা, অর্থাৎ তাদের আকার আলাদা, তাদের পারমাণবিক কি ভর আলাদা, তাদের পারমাণবিক সংখ্যা আলাদা, তাই না? তাদের পারমাণবিক সংখ্যা, অর্থাৎ বিভিন্ন উপাদানের বিভিন্ন পরমাণু ভিন্ন বৈশিষ্ট্যের হবে, অর্থাৎ বিভিন্ন কি বৈশিষ্ট্য ধারণ করবে। এরপর তিনি বলছিলেন একই উপাদানের একই পরমাণু, একই উপাদানের লাস্ট, এটা পয়েন্টটা লাস্ট, একই উপাদানের একই পরমাণু একই বৈশিষ্ট্যের হবে। একই উপাদানের একই পরমাণু একই বৈশিষ্ট্যের হবে, অর্থাৎ যে পরমাণুগুলো একই থাকবে তাদের বৈশিষ্ট্য একই হবে। এটাই বলতেছিল, যে পরমাণুগুলো একই থাকবে
সেটাও কি হবে, তাদের বৈশিষ্ট্যগুলো বা তাদের উপাদানগুলো একই থাকবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি বলা হয় যে অক্সিজেনের মতো যতগুলো উপাদান আছে সবগুলো একই, ইলেকট্রন যেগুলো আছে সবগুলো একই, ঠিক আছে, অনেকটা এরকম বোঝাচ্ছে আর কি। 4 নম্বর পয়েন্ট, পরমাণুকে কখনো ধ্বংস করা যায় না। পরমাণুকে কখনো ধ্বংস করা যাবে না, অর্থাৎ পরমাণুর কোনো বিনাশ নাই, পরমাণুকে কখনো ধ্বংস করা যাবে না। আমি কিন্তু খুব সংক্ষেপে বলছি, ধ্বংস করা মানে ডাল্টন যে পয়েন্টগুলো দিছিল সেই পয়েন্টগুলো আমি তোমাকে খুব সংক্ষেপে বলছি। তো পরমাণু কখনো ধ্বংস করা যাবে না, অর্থাৎ এর কোনো বিনাশ নাই। শেষ শেষ, এরপরে এখন পয়েন্টটাই শেষ, ঠিক আছে, এর কোনো বিনাশ নাই। ওকে, অর্থাৎ এই দ্বারা বোঝা যায় রাসায়নিক বিক্রিয়া চলাকালে, অর্থাৎ এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া চলাকালে কোনো পরমাণু ধ্বংস বা তৈরি হবে না। রাসায়নিক বিক্রিয়া চলাকালে কোনো পরমাণু ধ্বংস বা তৈরি হবে না। লাস্ট একটা পয়েন্ট লিখতে পারো, রাসায়নিক বিক্রিয়া চলাকালে কোনো পরমাণু, লিখো রাসায়নিক বিক্রিয়া চলাকালে কোনো পরমাণু, রাসায়নিক বিক্রিয়া চলাকালে, রাসায়নিক বিক্রিয়া চলাকালে কোনো পরমাণু ধ্বংস বা তৈরি হবে না। রাসায়নিক বিক্রিয়া চলাকালে কোনো পরমাণু ধ্বংস বা তৈরি হবে না, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। এটা লেখা শেষ হয়েছে সবার? লেখা শেষ হয়েছে? ঠিক আছে, আচ্ছা এখন আসি ওনার যে ডাল্টন মডেল, এটা থিওরি ছিল, এখন ওনার আসি হচ্ছে ত্রুটিগুলা, অর্থাৎ ওনার এখন আমরা কি পড়বো বলো, ত্রুটিগুলো এখন আমরা আলোচনা করব। সো ফার্স্ট অফ অল দেখো ত্রুটিগুলো কি কি ছিল। 1 নাম্বার ত্রুটি, সো দেখো ওনার ত্রুটিগুলো কি কি ছিল। আমি যদি ত্রুটিগুলো যদি আলোচনা করি, ওনার 3টা ত্রুটি ছিল, যেটা বলা হচ্ছিল খুবই সিম্পল। ত্রুটিগুলো তুমি ভালোভাবে খেয়াল করে দেখো। উনি বলছিল যে মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু, এবং এই পরমাণুগুলো হচ্ছে অবিভাজ্য, পরমাণুকে আর কোনো ভাগ করা যাবে না, অর্থাৎ ডিভাইড করা যাচ্ছে না। এটা 1 নম্বর ত্রুটি। কেন? কারণ আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে পড়ছিলাম যে পরমাণুকে বিভাজ্য করা যায়, অর্থাৎ পরমাণুকে যদি আমি বিভাজন করি তাহলে ভিতরে প্রোটন পাচ্ছি, নিউট্রন পাচ্ছি, ইলেকট্রন পাচ্ছি। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে আমি যদি লিখি সেটা হচ্ছে কি, এই যে এটি প্রমাণিত হয়েছিল, এটি প্রমাণিত হয়েছিল, দেখো 1 নম্বর পয়েন্ট, এটি প্রমাণিত হয়েছিল পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু অবিভাজ্য নয়, অর্থাৎ পরমাণুকে বিভাজিত করলে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন পাওয়া যায়। অর্থাৎ পরীক্ষার মাধ্যমে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে পরমাণুকে বিভাজিত করলে 3টি উপাদান পাওয়া যায়, অর্থাৎ 3টি উপাদান বলতে 3টি স্থায়ী উপাদান পাওয়া যায়। কি কি ছিল? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। সো আমার আনসার এটা ভুল ছিল, অর্থাৎ প্রমাণিত হয়েছিল বলতে কি যে পরমাণু অবিভাজ্য, কথাটা ভুল। অর্থাৎ এটি প্রমাণিত হয়েছিল কি পরমাণু অবিভাজ্য ছিল না, পরমাণু অবিভাজ্য ছিল না, কারণ উনি বলছিলেন পরমাণু কি ছিল? অবিভাজ্য ছিল। শেষ। এটা তুমি নিজ দায়িত্ব করে লিখে নাও যে এখানে আমরা জানি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে পরমাণুকে বিভাজিত করলে, আবার বলছি পরমাণুকে বিভাজিত করলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। এরপর 2 নম্বর পয়েন্টটা দেখো। 2 নম্বর পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং। এখানে কি বলছে দেখো, বিভিন্ন উপাদানে বিভিন্ন পরমাণু বিভিন্ন বৈশিষ্ট্য হবে। আমরা জানি আইসোবার নাম একটা কথা জানি, আইসোবার। আইসোবার মানে কি? যাদের ভর সংখ্যা সেম কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। আমি আবার বলছি আইসোবার মানে কি? যাদের ভর সংখ্যা সেম, প্রোটন সংখ্যা ভিন্ন, যাদের ভর সংখ্যা সেম, প্রোটন সংখ্যা ভিন্ন। যেমন ধরো আমি যদি বলি যে কার্বনের আইসোটোপ আছে 3টা, মনে আছে? কার্বনের আইসোটোপ কি 3টা আছে না? জানো সেটা? যেমন কার্বনের একটা আইসোটোপ হচ্ছে এটা, কার্বনের আইসোটোপ কিন্তু 3টা, জানো? 6 12, 6 13, 6 14। অর্থাৎ এগুলো সবগুলো কার্বনের আইসোটোপ। স্যার কার্বনের আইসোটোপ গুলো দেখো, এই যে আইসোটোপ, আইসোটোপ কাকে বলে আমি একটু বলতেছি। আইসোটোপ হচ্ছে যেখানে পারমাণবিক সংখ্যা সমান থাকবে কিন্তু ভর ভিন্ন থাকবে। অর্থাৎ একই মোলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। কি বললাম? একই মোলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে? আইসোটোপ বলে। সো এটা একটা আইসোটোপ। আবার এই আইসোটোপ যেটা কার্বনের আইসোটোপ, এই আইসোটোপের সাথে আবার নাইট্রোজেনের একটা পরমাণু মিলে গেছে। কেন? কারণ নাইট্রোজেনের আমরা সবাই জানি ভর হচ্ছে 14 আর কার্বনের ভরও 14। তো উনি কি বললেন? উনি বলেন বিভিন্ন উপাদানে বিভিন্ন পরমাণু ভিন্ন বৈশিষ্ট্যের হবে। কেন ভাই? কার্বন এবং নাইট্রোজেন কিন্তু হচ্ছে কি
সেম উপাদান না, কিন্তু খেয়াল করে দেখো কোথায় কার্বন কোথায় নাইট্রোজেন, কিন্তু তাদের বৈশিষ্ট্য কিন্তু একটা কি মিলে গেছে, সেটা হচ্ছে পারমাণবিক ভর। অর্থাৎ উনি যখন এটা বললেন তখন কিন্তু আইসোটোপ এবং আইসোবার এই কথাগুলো আসে নাই, অর্থাৎ উনি ডিরেক্ট বলে দিলেন যে বিভিন্ন উপাদানের বিভিন্ন পরমাণু ভিন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ বৈশিষ্ট্য এতই ভিন্ন হবে একটার সাথে একটা মিল থাকবে না। তুমি একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা হচ্ছে ত্রুটি বলতে পারো আর কি, বিশাল বড় ত্রুটি না, তবে এগুলো কিন্তু ত্রুটি বলা যায়, ঠিক আছে, এগুলো কিন্তু কি বলা যায়, ত্রুটি বলা যায়। এরপর তৃতীয় নাম্বারটা হচ্ছে আইসোটোপের ব্যাখ্যাটা। আইসোটোপের ব্যাখ্যাটা উনি কি বলছিলেন, একই উপাদান একই পরমাণু একই বৈশিষ্ট্যের হবে। কেন ভাই, আইসোটোপ যেগুলো আছে, যেমন আমি যদি আইসোটোপের কথা বলি, আইসোটোপ কাকে বলে, আমি বলছিলাম একই মৌলের পারমাণবিক সংখ্যা, অর্থাৎ একই মৌলের পারমাণবিক সংখ্যা ভিন্ন এবং হচ্ছে কি একই মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। একই মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু আইসোটোপ মনে রাখবা, দেখো আইসোবার বলছে লাস্টে হচ্ছে কি বার মানে হচ্ছে ভর সংখ্যা সমান, আর আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান। মনে রাখবা আইসোটোপ মানে হচ্ছে কি প্রোটন সংখ্যা, প্রোটন ইকুয়াল টু সেম, প্রোটন সংখ্যা সমান, মনে থাকবে। তো এখন খেয়াল করে দেখো, আমি যে বললাম যে আইসোটোপের কথা বললাম, একই উপাদান একই পরমাণু একই হবে, খেয়াল করে দেখো, একটু আগে যে বললাম কার্বন, এখানে বললাম হচ্ছে 12, এখানে আমি বললাম 6, এখানে আমি বললাম 13, এখানে আমি বললাম 6, এখানে আমি বললাম কার্বন 14, এখানে আমি বললাম 7। তো খেয়াল করে দেখো এই যে 7 না সরি 6 হবে। তো খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা কার্বন কিন্তু সেম না, প্রত্যেকটা একই পরমাণু কিন্তু একই পরমাণুর মধ্যে হওয়া সত্ত্বেও তাদের বৈশিষ্ট্য সেম না। সেটা বলছিলাম একই উপাদান একই পরমাণু যে একই হবে, একই বৈশিষ্ট্য হবে, সেটা কিন্তু কি ভুল ছিল। অর্থাৎ যখন আইসোটোপ যখন আসছিল তখন তুমি বলবা 3 নম্বর পয়েন্টে, আমরা জানি আইসোটোপ মানে হচ্ছে কি প্রোটন সংখ্যা সমান এবং ভর সংখ্যা ভিন্ন, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। কিন্তু ডাল্টন বলছিল যে একই উপাদান একই পরমাণু একই হবে, কিন্তু সেটা পুরোপুরি ভুল। কেন? কারণ আমরা জানি আইসোটোপে একই পরমাণুর মধ্যে বৈশিষ্ট্য কি দেখা যাচ্ছে, ভিন্নতা দেখা যাচ্ছে। সুতরাং আমরা 3 নম্বরটা ত্রুটি ঘোষণা করলাম। এটাই হচ্ছে আমার ডাল্টন পরমাণুর ব্যাখ্যাটা। ওকে, এটাই ছিল আমাদের ডাল্টন পরমাণুর ব্যাখ্যাটা, বুঝা গেছে? আচ্ছা, এরপর আসি বর সংখ্যা ভিন্ন হবে। হ্যাঁ, বর সংখ্যা ভিন্ন হবে। দেখো আইসোবার কাকে বলে? ফার্স্ট অফ অল আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সেম, আইসোবার হচ্ছে ভর সংখ্যা সেম। লাস্টে ভার বলছে না, বর সংখ্যা সেম হবে। বর সংখ্যা কি হবে? সেম। তুমি এতটুকু মাথা রাখো, পরবর্তীতে আইসোটোপ আইসোবার পড়াবো। তুমি এতটুকু মাথা রাখো, প্রোটন সংখ্যা সেম থাকলে, অর্থাৎ পারমাণবিক যাহাই প্রোটন সংখ্যা তাহাই পারমাণবিক সংখ্যা সেম থাকলে আইসোটোপ, বর সংখ্যা সেম থাকলে আইসোবার। এটা ছিল হচ্ছে আমাদের ডাল্টন মডেল। ডাল্টন মডেল এটা ধারণা দিয়েছিল। এখন আমরা চলে যাব স্যার জে জে থমসন। স্যার জে জে থমসন, ওকে, স্যার জে জে থমসন, এটা ছিল ব্যাখ্যা। সো দেখো স্যার জে জে থমসনের ব্যাখ্যাতে চলে যাচ্ছি। উনি কি বলছিল? উনি হচ্ছে আমাদেরকে খুব ভালো একটা ধারণা দিয়েছিল, সেই ধারণাগুলো আজকে আমরা আলোচনা করব। ওকে, সো লেখা শেষ, লেখা শেষ, লেখা শেষ, ভেরি গুড। সো এটা ছিল নর্মাল কথাবার্তা। এখন আর চলে আসি স্যার জে জে থমসন। ওর না কোনো আর ত্রুটি ছিল না, বাকি সবগুলো ঠিকই বলছে। আর পরমাণু যে ধ্বংস হয় না, পরমাণু যে তৈরি হয় না, এটা সত্য কথা। এটা নিয়ে কারো কোনো কনফিউশন ছিল না, যা ত্রুটি ছিল সেগুলো আলোচনা করছে। ডাল্টন মডেল কত সালে? 1804 সালে, তাই না? ডাল্টন মডেল কত সালে? 1804 সালে। ওকে, আচ্ছা, তার আগে আমি তোমাকে দুইটা তথ্য দিব, তথ্যগুলো একটু ভালোভাবে লিখবা। সেটা হচ্ছে কি তথ্য দিচ্ছে আমি দেখো। ওকে, দেখো এখন আমরা যে বিষয়টা এখন আলোচনা করবো সেটা হচ্ছে, তুমি এখানে একটা আরেকটা বক্স অঙ্কন করবা। সেটা হচ্ছে পরমাণু এবং নিউক্লিয়াসের, আমি হচ্ছে একেবারে তথ্যটা দিয়ে ফেলতেছি, কেমন? পরমাণু এবং নিউক্লিয়াসের তথ্যটা। তো খেয়াল করে দেখো, এরকম একটা বক্স, ছোট একটা বক্স অঙ্কন করবা, যেখানে হচ্ছে আমার আমি কাকে নিয়ে আমি কি উদাহরণ দিব। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, এর থেকে আর বেশি দেওয়ার দরকার নেই। এখানে কলাম করবা হচ্ছে তোমার কয়টা, বেশি করার দরকার নেই। কলাম তুমি 1 2 3 4 করলে হবে। ওকে, আর এই জায়গায় আমি তার বিষয়টা দিব হচ্ছে এরকম করে। দেখো এখানে আছে, এখানে আরেকটা করতে হবে, সেটা হচ্ছে এরকম। এখানে আমি দিলাম হচ্ছে এরকম, দেখো এটা আমি এরকম দিলাম। এখন ঠিক আছে? এখন ঠিক আছে না? তো দেখো 1 নাম্বার পয়েন্ট দিছি হচ্ছে, দেখো এখানে নামটা দিলাম, অর্থাৎ কার কার করবো। ফার্স্ট অফ অল পরমাণু, এরপরে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস বাংলায় লিখি, পরমাণু এবং নিউক্লিয়াস, কেমন? একদম সিম্পল, পরমাণু এবং কি লিখবো? নিউক্লিয়াস লিখবো, ঠিক আছে? এবারে লেখো ব্যাসার্ধ লিখবা, চার্জ লিখবা, ভর লিখবা।
ব্যাসার্ধ, চার্জ, ভর এবং এদের অবস্থান। ঠিক আছে, ব্যাসার্ধ, চার্জ, ভর এবং এদের কি অবস্থান। ঠিক আছে, পরমাণুর ব্যাসার্ধ কত? 10⁻⁸ সেন্টিমিটার থেকে 10⁻⁻10 মিটার। 10⁻⁸ সেন্টিমিটার থেকে কত হবে? আচ্ছা সরি, এটা অথবা লিখবা, 10⁻⁻10 মিটার। 10⁻⁻ কত হবে? 10 মিটার হবে। ওকে, এবার নিউক্লিয়াস হতে কত হবে? 10⁻12 সেন্টিমিটার থেকে 10⁻13 সেন্টিমিটার। এটা বা আটটা লিখতে পারো 10⁻14 থেকে 10⁻15। অর্থাৎ এটা হচ্ছে কনভার্ট করলাম। খেয়াল করে দেখো, পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 10⁻8 সেন্টিমিটার। এটাকে তুমি যদি মিটারে কনভার্ট করো, সেন্টিমিটার দিকে মিটারে কনভার্ট করতে গেলে ছোট থেকে বড় আনতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়। 100 দ্বারা ভাগ করছি, আনসার কত আসছে? 10⁻10 মিটার আসছে। ঠিক সেম ভাবে নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার, এবং এটাকে যদি মিটারে কনভার্ট করি আনসার আসছে 10⁻14 থেকে 10⁻15 মিটার। 12 কে মিটারে কনভার্ট করো, 12 সেন্টিমিটারকে, আনসার আসবে 14। কারণ মাইনাস তো, মাইনাস হলে বাড়বে সামনের দিকে, মানে বাড়বে বলতে এটা হচ্ছে মাইনাস সংখ্যাটা বাড়ে আর কি, অনেকটা এরকম আর কি। আর পরমাণু চার্জ কত? নিরপেক্ষ। আর নিউক্লিয়াসের চার্জ কত? পজিটিভ, অর্থাৎ ধনাত্মক। এটি কি হবে? নিউক্লিয়াসের চার্জ কত হবে? ধনাত্মক হবে। ওকে, এরপরে দেখো আমি এখানে যেটা পড়বো সেটা হচ্ছে পরমাণুর ভর। পরমাণুর ভর কত হবে? 10⁻27 থেকে 10⁻25 কেজি। আর নিউক্লিয়াসের ভর হচ্ছে পরমাণুর সমস্ত ভর হচ্ছে নিউক্লিয়াসের ভর, অর্থাৎ পরমাণুর সমস্ত ভরই হচ্ছে নিউক্লিয়াসের ভর। এটা তুমি পরে বুঝবা। পরমাণুর সমস্ত ভর হচ্ছে নিউক্লিয়াসের ভর। আর পরমাণুর অবস্থান কোথায় বলো? অবস্থান হচ্ছে কোথায়? পরমাণুর অবস্থান কোথায়? আমি যদি পরমাণুর অবস্থান যদি বলি সেটা হচ্ছে কি, পরমাণুর অবস্থান এখানে হবে না, তবে নিউক্লিয়াসের অবস্থান হচ্ছে পরমাণুর কেন্দ্রে। শেষ। এটা লেখার পর এখন আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে স্যার জে থমসনের পোরিং মডেলটা। স্যার জে থমসন, এটা লাস্ট, এটা লিখে আমাদের শেষ। এরপরে নেক্সট ক্লাসে রাদারফোর্ড পরমাণু মডেল এক ক্লাসে শেষ। স্যার জে থমসন হচ্ছে 1897 সালে প্রস্তাবিত হয়। কত সালে? ডাল্টন মডেল ছিল 1804 সালে, আর এটা হচ্ছে 1897 সালে। 1897 লিখে রাখো, 1897। উনি হচ্ছে সর্বপ্রথম ব্যক্তি যিনি হচ্ছে গোলক, মানে পরমাণু যে গোলক সেটা নিয়ে ধারণা দিয়েছিলেন। ঠিক আছে, তিনি কি বলেছিলেন দেখো, তিনি বলেছিলেন 1 নাম্বার পয়েন্ট, তার থিওরির 1 নাম্বার পয়েন্ট, তিনি বলেছিলেন 1897 সালে তিনি সর্বপ্রথম বলেছিলেন, ধারণা দিয়েছিলেন পরমাণু সম্পর্কে। তিনি বলেছিলেন 10⁻10 মিটার ব্যাসার্ধের, কি বলছিলেন? 10 এই যে সর্বপ্রথম এটাই উনি 10⁻10 মিটার ব্যাসার্ধের এক একটি গোলক হচ্ছে। কারণ সর্বপ্রথম ব্যক্তি ডাল্টন কিন্তু হচ্ছে পরমাণু দেখতে কি রকম, গোলকের মতো নাকি চ্যাপ্টা নাকি বাঁকা নাকি আঁকা নাকি তেরা, কিছুই ধারণা দেয় নাই। ধারণা দিয়েছিল হচ্ছে স্যার জে থমসন। তিনি বলছিলেন যে 10⁻10 মিটার ব্যাসার্ধের এক একটি গোলক হচ্ছে এক একটি পরমাণু। এক একটি গোলক, গোলকের মতো এক একটি গোলক হচ্ছে 10⁻10 মিটার ব্যাসার্ধের এক একটি গোলক হচ্ছে এক একটি পরমাণু। তার ফার্স্ট থিওরি হচ্ছে এটাই, তাই না? তো কিরকম দেখো, 10⁻10 মিটার ব্যাসার্ধের এক একটি গোলক, অর্থাৎ এই যে ব্যাসার্ধ এতটুকু হবে। যদি এটা 10⁻10 লাগতেছে না, তবে আমি বললাম 10⁻10 মিটার ব্যাসার্ধের। ওকে, এবং এই 10⁻10 মিটার ব্যাসার্ধের এক একটি গোলক হচ্ছে এক একটি পরমাণু। এটাই হচ্ছে আমার অ্যাটম। কে ধারণা দিয়েছিল বলো? আমার স্যার জে থমসন। মনে থাকবে, স্যার জে থমসন বলছিলেন 1897 সালে, তিনি বলেছিলেন 10⁻10 মিটার ব্যাসার্ধের এক একটি গোলক হচ্ছে এক একটি পরমাণু। ওকে, আচ্ছা, তারপর তিনি বলেছিলেন এই গোলকের ভেতর ধনাত্মক চার্জ, এই গোলকের ভেতর ধনাত্মক চার্জ সুষমভাবে বিস্তৃত। একটা মারাত্মক কথা বলছে, সেটা হচ্ছে এই গোলকের ভেতর ধনাত্মক চার্জ। কি বললেন? অবশ্য ওনার একটা এক্সপেরিমেন্ট ছিল, তারপর আমরা এক্সপেরিমেন্টটা পড়বো না, কারণ এটা আমাদের সিলেবাসে নাই বললেই চলেন। একদমই থমসন মডেল নিয়ে কোনো ব্যাখ্যা তেমন একটা দিছে বইয়ে, তাই নাই, তেমন দেয় নাই বললে চলে। তো আমরা এত বেশি ডিটেলস যাবো না, আমরা ভাষা পড়তেছি, অর্থাৎ শর্টকাট পড়তেছি অনেকটা। এই গোলকের ভেতর
কি দেখো এই গোলকের ভেতর ধনাত্মক চার্জ সুষমভাবে বিস্তৃত। এই গোলকের ভিতর ধনাত্মক চার্জ সুষমভাবে বিস্তৃত। অর্থাৎ তিনি ব্যাখ্যাটা এভাবে দিয়েছিলেন, যদিও এটা আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে যখন যাব পুরাটা হচ্ছে ফাউল হবে আসলে, কারণ কখনো হচ্ছে পরমাণুর মধ্যে ধনাত্মক চার্জ সুষমভাবে বিস্তৃত থাকতে পারে। আমরা যে ধনাত্মক চার্জ কোথায় অবস্থান করে, নিউক্লিয়াসে। তো উনি বলতেছেন, উনি রাবিশ টাইপের কথাবার্তা বলছে আর কি, ফুল রাবিশ ছিল এটা। উনি বলছেন হচ্ছে এই যে গোলকের ভিতর ধনাত্মক চার্জ সুষমভাবে বিস্তৃত, অর্থাৎ এখানে এইভাবে সব জায়গায় বিস্তৃত, এভাবে বলছিল। বলতেছে যে গোলকের ভিতরে সবগুলো চার্জ, ধনাত্মক চার্জ যেগুলো আছে সেগুলো হচ্ছে সুষমভাবে বিস্তৃত, ঠিক আছে। আচ্ছা, এরপরে তিনি আরেকটা কথা বলছিলেন, সেটা আরো ভয়ঙ্কর ছিল। তিনি বলেছিলেন পরমাণু হচ্ছে বৈদ্যুতিক নিরপেক্ষ। 3 নম্বরে তিনি বলতেছিলেন আর কি, পরমাণু হচ্ছে বৈদ্যুতিক নিরপেক্ষ। আর এটার রিজন তিনি দিয়েছিলেন 4 নম্বরে। তিনি বলেছিলেন পরমাণু বৈদ্যুতিক নিরপেক্ষ, ঠিক আছে। 4 নম্বরে তিনি বলতেছেন, ফার্স্ট অফ অল তিনি কি বলছেন, নিরপেক্ষ কেন সেটা খেয়াল করে দেখো। তিনি বলতেছিলেন যে পরমাণুতে যতগুলো ধনাত্মক চার্জ আছে ঠিক তার সমপরিমাণ ঋণাত্মক চার্জ আছে। অর্থাৎ ধনাত্মক চার্জগুলো, অর্থাৎ ঋণাত্মক চার্জগুলো ধনাত্মক চার্জের সাথে এমবেডেড অবস্থায়, অর্থাৎ লাগানো অবস্থায় আটকানো আছে। তিনি কি বলছিলেন দেখো, পরমাণুতে যতগুলো ধনাত্মক চার্জ আছে অর্থাৎ পরমাণুতে যতগুলো ধনাত্মক চার্জ অবস্থান করতেছে, পরমাণুতে যতগুলো ধনাত্মক চার্জ উপস্থিত আছে ঠিক ততগুলো, পরমাণু যতগুলো ধনাত্মক চার্জ আছে ঠিক ততগুলো ঋণাত্মক চার্জ অবস্থান করে, ঠিক ততগুলো তিনি কি বলছিলেন দেখো, পরমাণু যতগুলো ধনাত্মক চার্জ আছে ঠিক ততগুলো ঋণাত্মক চার্জ রয়েছে। ওকে, এখানে ব্যাপারটা ইনি ব্যাখ্যা করতেছিলেন যে হচ্ছে যতগুলো ধনাত্মক চার্জ আছে সেই ধনাত্মক চার্জগুলোকে ব্যালেন্স করার জন্য, কি বলছিলাম, যতগুলো ধনাত্মক চার্জ আছে সেই ধনাত্মক চার্জগুলোকে ব্যালেন্স করার জন্য ঠিক ততগুলো ঋণাত্মক চার্জ রয়েছে। তুমি লিখতে পারো যে ব্যালেন্স করার জন্য ঠিক ততগুলো ঋণাত্মক চার্জ রয়েছে। কথা বোঝা গেছে? এবং এই ইলেকট্রনগুলো ধনাত্মক চার্জের সাথে, এবং ইলেকট্রনগুলো অথবা ইলেকট্রন নিতে হবে, কারণ চার্জ কিন্তু অলরেডি ইলেকট্রন আবিষ্কার করে ফেলেছে, তিনি তো ইলেকট্রন আবিষ্কার করছে, তাই না? তো এবং ইলেকট্রনগুলো ধনাত্মক চার্জের সাথে এমবেডেড অবস্থায় আছে। এমবেডেড মানে লাগানো, এমবেডেড মানে হচ্ছে লাগানো অবস্থায় আছে, অর্থাৎ যুক্ত অবস্থায় আছে, অনেকটা যুক্ত অবস্থায় আছে বলা হয় আর কি। এমবেডেড মানে হচ্ছে যুক্ত, কানেক্টেড, এক অপরের সাথে কানেক্টেড, ঠিক আছে। কখনো কি সম্ভব কানেক্টেড অবস্থায় থাকা? যা হোক, এটা পরবর্তীতে যে কি পরিমাণ ফাউল হয়েছে তুমি একটু পরে বুঝবা। তো উনি বলতেছেন যে প্লাস, এই যে প্লাসের সাথে মাইনাস, এই প্লাসের সাথে মাইনাস, এই প্লাসের সাথে মাইনাস, এই প্লাসের সাথে মাইনাস, এভাবে এমবেডেড এভাবে কানেক্টেড আছে। এটা ছিল ওনার হচ্ছে পয়েন্ট। আর লাস্টে কি উনি এটাকে বলছিলেন ওয়াটারমেলন মডেল, তরমুজ মডেল। কেন তরমুজ মডেল বলছেন একটু পরেই বুঝবা এটা। আচ্ছা, যারা বলতেছো এমসিকিউ মডেলে এগুলো, আমারও সেম কথা, অযথা আমাদের মাথা নষ্ট, ভুল তথ্য মনে রাখতে দেখো কোনো কথা বলবা না। দেখো আচ্ছা দেখো এগুলো আসলে পড়তে হচ্ছে কেন জানো? কারণটা হচ্ছে তুমি যদি বলো ভাই এগুলো আমি পড়ে কি লাভ হবে, ফার্স্ট অফ অল এগুলো পড়া উচিত হচ্ছে কেন আমি তোমাকে বলি, কারণ হুট করে রাদারফোর্ড পরমাণু মডেলে যায় লাভ হবে না, ঠিক আছে। আর তুমি যদি বলো রাদারফোর্ড পরমাণু আগামী ক্লাসে চলে যাচ্ছি, তো রাদারফোর্ড পরমাণু মডেল কতক্ষণ লাগবে, ঠিক আছে। রাদারফোর্ড পরমাণু মডেল তুমি বলতে পারো স্যার প্রথম ক্লাসে রাদারফোর্ড পরমাণু মডেল পড়ায়, কিন্তু আমার মনে হয় ফার্স্টে আগে শেখা উচিত যে আসলে এর আগের বিজ্ঞানীরা কি বলছিল, শেষ তো। এখন তিনি কি করছিলেন সেটা হচ্ছে, তিনি কি করছিলেন দেখো, তিনি ফার্স্টে কি বর্ণনা দিছিল দেখো। এখন দেখো, খেয়াল করে দেখো, লেখা হয়েছে না? আচ্ছা, 5 নম্বর পয়েন্টে তিনি যে কথাটা বলছিলেন, তিনি তার মডেলটিকে
তরমুজের সাথে তুলনা করেছিলেন। তিনি তার মডেলটিকে, তিনি কে, স্যার জে জে থমসন, তিনি তার মডেলটিকে, এবং তার পিছনে ব্যাখ্যাও দিয়েছিলেন, তিনি তার মডেলটিকে তরমুজের সাথে অর্থাৎ ওয়াটারমেলনের সাথে তুলনা করেছিলেন। কার সাথে? তরমুজের সাথে। লিখো তরমুজের সাথে, তরমুজের সাথে। আবার কেউ কেউ এটাকে কিসমিস পুডিং মডেলে বলা হয়, পুডিং মডেলে বলা হয়, কিন্তু মেইনলি উনি বলেছিলেন তিনি তার মডেলটিকে তরমুজের সাথে তুলনা করেছিলেন। তরমুজ, ওয়াটারমেলন মডেল বলা হয়। কিরকম? তিনি বলেছেন তিনি কি বলেছেন খেয়াল করে দেখো। তিনি বলেছেন তরমুজের লাল অংশটি কি বলছিলেন দেখো, তরমুজের কি থাকে? লাল অংশ থাকে। তরমুজের লাল অংশটি পরমাণু সমগ্র জুড়ে অথবা গোলক, আমরা তরমুজের ক্ষেত্রে গোলক হিসাব করবো, তরমুজ একটা গোলক না, গোলক হিসাব করো, কেমন? গোলক হিসাব করো। তরমুজের লাল অংশটি গোলকের সমগ্র স্থান জুড়ে, সমগ্র স্থান যেভাবে, এটা পরমাণু লিখবা না, এটা গোলক লিখো, অথবা তরমুজ লিখতে পারো। তরমুজের লাল অংশটি তরমুজের সমগ্র স্থান জুড়ে গোলক, কারণ এখানে আমি গোলকটাকে তরমুজ হিসাব করতেছি। লিখতে পারো যে তরমুজের লাল অংশটি তরমুজের সমগ্র স্থান জুড়ে যেভাবে বিস্তৃত, যেভাবে বিস্তৃত ঠিক সেভাবে গোলকে, ঠিক সেভাবে পরমাণুর ধনাত্মক চার্জটি পরমাণুর সমগ্র স্থান জুড়ে বিস্তৃত। ঠিক সেভাবে পরমাণু ধনাত্মক চার্জটি পরমাণুর সমগ্র স্থান জুড়ে বিস্তৃত। পরমাণুর সমগ্র স্থান জুড়ে বিস্তৃত। শেষ। এবং তিনি এটা বলেছিলেন তরমুজের লাল অংশের সাথে যেভাবে কালো বীজ হচ্ছে কি থাকে? বিস্তৃত থাকে, ঠিক সেভাবে পরমাণুতে ধনাত্মক চার্জের সাথে ঋণাত্মক অংশটি কি থাকে? বিস্তৃত থাকে। ইনি এটা বলছিলেন। এটা লিখতে পারবা নিজ দায়িত্বে। এবং তরমুজের কালো বীজগুলো গোলকের ভিতরে ইলেকট্রনের মতো বিস্তৃত। এবং এটা বলছিলেন তরমুজের, লিখতে পারো, লাস্টে লিখতে পারো, এবং তরমুজের কালো বীজগুলো, এবং তরমুজের কালো বীজগুলো, এবং তরমুজের কালো বীজগুলো গোলকের ভিতর ইলেকট্রনের মধ্যে বিস্তৃত। গোলকের ভিতর ইলেকট্রনের মতো বিস্তৃত। এতটুকু শেষ। যার কারণে এটার নাম দেওয়া হয়েছে ওয়াটারমেলন মডেল। নাম দেওয়া হয়েছে কি? ওয়াটারমেলন মডেল। শেষ। লেখা শেষ না? এখন মুছে ফেলো তাহলে। এটা মুছে ফেলতেছি। এটাই হচ্ছে আমাদের ওনার থিওরিগুলো। ওনার স্যার জে থমসনের থিওরি কিন্তু এখানে শেষ। এখন আমরা তাহলে ওনার ত্রুটিগুলো একটু আলোচনা করব। ত্রুটি দিয়ে ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, ইলেকট্রন মাইক্রোস্কোপ অ্যাভেলেবেল ছিল না। অ্যাভেলেবেল থাকলে তো আসলে দেখো কিসমিস মডেলটাকে বলা হচ্ছে সেমই। এটা আসলে ওই যে তোমার কিসমিসগুলো যেভাবে আসলে দুধের সাথে হচ্ছে আটকানো থাকে একটা পায়েসের মধ্যে, হ্যাঁ ওইটা কিসমিস মডেল থেকে আমি পড়ছি হচ্ছে ওয়াটারমেলন মডেল। কিসমিস মডেল, পুডিং মডেল, এটা আসলে আমরা কোত্থেকে বের করছি আমি নিজেও জানি না। সবচেয়ে ভালো ব্যাখ্যা দিচ্ছে হচ্ছে তরমুজের মডেল দিয়ে, বুঝতে পারছো? তরমুজের মডেলটার ব্যাখ্যাটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, স্যার লেখা শেষ। একটু কষ্ট হবে আর কি এখন। তবে একটা কথা দিচ্ছি, সেটা হচ্ছে গুড নিউজ হচ্ছে মাত্র লেকচার নাম্বার 17তে গিয়ে হচ্ছে আমাদের গুণগত রসায়ন শেষ হয়ে যাবে। এরপরে আমরা তেমন একটা পড়া নাই। 17টা ক্লাস শেষ করে 17টা ক্লাস দেখবো যে কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো
এখন আমরা যে বিষয়টা এখন পড়বো সেটা হচ্ছে ত্রুটিগুলা, অর্থাৎ ত্রুটিগুলো আমরা এখন আলোচনা করব। সো ত্রুটি কিভাবে আলোচনা করবে খেয়াল করে দেখো 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 থমসন মডেলের দ্বিতীয় শিকারদের বলা হয়েছিল, আমি দেখো ফার্স্ট অফ অল লিখুন থমসন মডেলের 1 নম্বরে লিখো থমসন মডেলের দ্বিতীয় শিকার যে বলা হয়েছিল দেখি বলো থমসন মডেলের দ্বিতীয় শিকার যে কি বলা হয়েছিল? দ্বিতীয় শিকার যে বলা হয়েছিল পরমাণুর সমগ্র স্থান ধনাত্মক চার্জ দ্বারা বিস্তৃত। ফুল ফাউল একটা কথা, পরমাণুর সমগ্র স্থান এই কথাটা ফাউল কেন? কারণ আমরা জানি বলতে পারো, অথবা কারণ পরবর্তী পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হয়, কারণ পরবর্তী গবেষণায় লিখতে পারো, পরবর্তী গবেষণায় ইহা প্রমাণিত হয়। কোন গবেষণায় প্রমাণিত হয় সবাই জানো মনে হয়, রাদারফোর্ড পরমাণু মডেলে প্রমাণিত হয়। কারণ পরবর্তী গবেষণায় ইহা প্রমাণিত হয় পরমাণুর ধনাত্মক চার্জটা পরমাণুর কেন্দ্রে অবস্থিত, এর বাইরে থাকে না। অর্থাৎ ধনাত্মক চার্জ দ্বয় পরমাণুর শুধুমাত্র কেন্দ্রে অবস্থান করে, এর বাইরে অবস্থান করবে না। পরমাণু শুধুমাত্র কেন্দ্রে অবস্থান করে। এবং পাশে লিখে রাখো, এটা আমরা জানছি কার পরমাণু মডেল থেকে? রাদারফোর্ড পরমাণু মডেল থেকে। কার পরমাণু মডেল থেকে? রাদারফোর্ড। সো ফুল ফাউল একটা কি ছিল? মডেল ছিল, রাদারফোর্ড পরমাণু মডেল থেকে। কিন্তু এই মানুষটা কিন্তু সর্বপ্রথম মানুষ যিনি হচ্ছে পরমাণু নিয়ে ধারণা দিয়েছিলেন, যিনি বড় বিশাল একটা ইনফরমেশন দিয়েছিল, সেটা হচ্ছে 10⁻⁻10 মিটার ব্যাসার্ধের এক একটি গোলক হচ্ছে এক একটি পরমাণু। সেটা কিন্তু ধারণা দিয়েছিল কে? থমসন মডেল। পরবর্তীতে রাদারফোর্ড এসে কিছু সংশোধন করছে আর কি। ধরো তুমি একটা জিনিস আবিষ্কার করছো, ঠিক আছে, আবিষ্কারের মধ্যে কিছু ভুল আছে, ওকে। ধরো তুমি নোকিয়া আবিষ্কার করছো, আজকে কিন্তু নোকিয়া আবিষ্কার না করলে কিন্তু আইফোন আসতো না, আসতো। সো নোকিয়া আবিষ্কার করছে বলতে আমরা কি নোকিয়াকে ভুলে যাব? কথার কথা যে প্রথম যে সর্বপ্রথম যে মোবাইল, এই মোবাইলগুলোর কারণে তো মানুষ ধারণা আছে না এরকম একটা মোবাইল বের করা যায়, যে এরকম একটা জিনিস বের করা যায়। সো পরমাণু নিয়ে যে মানুষ যখন আবিষ্কার করা স্টার্ট করলো, তো ওরাই হচ্ছে কি সর্বপ্রথম এটা ধারণা দিচ্ছে যে হচ্ছে পরমাণু দেখতে এরকম হতে পারে। হ্যাঁ, আজগুবি কিছু কথাবার্তা বলছে হয়তো, যেটা এক্সপেরিমেন্টালি পরবর্তীতে ফল্ট দেখা গেছে। যখন তথ্য প্রযুক্তি যখন নতুন নতুন আসছে, টেকনোলজি যখন ডেভেলপ হয়েছে, তখন দেখা যাচ্ছে না এই কথাগুলো প্রমাণিত হচ্ছে না, অর্থাৎ এই কথাগুলোর মধ্যে ভুল পাওয়া যাচ্ছে। সো পরবর্তী, কিন্তু তার মানে এই না যে এরা আগের কথাগুলো আমরা বলবো না, বা আগের কথাগুলো বা ওদের অবদানগুলো আমরা অস্বীকার করব, সেটা কিন্তু আমরা কখনো করতে পারবো না। সো পরমাণুর সমগ্র স্থান ধনাত্মক চার্জ দ্বারা বিস্তৃত, কারণ পরবর্তী গবেষণায় ইহা প্রমাণিত হয় ধনাত্মক চার্জ শুধুমাত্র ধনাত্মক চার্জ, দেখো ধনাত্মক চার্জ পরমাণুর শুধুমাত্র কেন্দ্রে অবস্থান করে। কেন্দ্রে অবস্থান করে লিখো, কেন্দ্রে অবস্থান করে। ওকে, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্টটা। ওকে, আচ্ছা দেখো এখন এর পরবর্তী পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর পয়েন্টে তিনি যেটা বলছিলেন, থমসন মডেলে তিনি কি বলেছিলেন? দেখো থমসন মডেলে কিভাবে পরমাণুর অভ্যন্তরে কিভাবে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনগুলো ধনাত্মক অথবা ইলেকট্রনগুলো ধনাত্মক চার্জ ধারণ করে, কিভাবে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনগুলো ধনাত্মক চার্জ ধারণ করে, তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা
সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। জাস্ট এমনি কি বলে দিলে হবে? কোনো লজিক নেই, কোনো এক্সপ্লেনেশন নাই। বুঝা গেছে? সো কিভাবে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনগুলো ধনাত্মক চার্জ ধারণা করে শেষ ভাইয়া, ধনাত্মক চার্জ ধারণা করে, তার কোনো হচ্ছে কি ব্যাখ্যা বা তার কোনো হচ্ছে এক্সপ্লেনেশন পাওয়া যায়নি। ওকে, এক্সপ্লেনেশন পাওয়া যায়নি। আচ্ছা, এরপরে হচ্ছে এটি পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল। লিখে ফেলো, এটি পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল। কেন তুমি একটু পরে বুঝবা। এটি পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে ওকে, ঠিক আছে। আর এরপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস সম্বন্ধে কোনো ধারণা, পরমাণুর নিউক্লিয়াস সম্বন্ধে কোনো ধারণা, নিউক্লিয়াসের সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। পরমাণু নিউক্লিয়াসের সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। দেখো, আমি কষ্ট করে যদি এগুলো লিখে যদি বোর্ডে লিখতে পারি, তুমি কেন লিখবা না? লিখে ফেলো। পরমাণু নিউক্লিয়াসের সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি, অর্থাৎ এই মডেলটি দিতে পারেনি। ওকে, মেইন ইম্পর্টেন্ট পয়েন্টে আসি। 5 নাম্বার, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে কোনো ধারণা দেয় নাই। অর্থাৎ আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি এই মডেলটি, অথবা বলতে পারো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি এই মডেল ব্যাখ্যা করতে অক্ষম। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, অর্থাৎ কি বলতে পারে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল বা অক্ষম হয়েছিল। অক্ষম, ডাইরেক্ট লিখে ফেলো অক্ষম। শেষ। ওকে, ব্যাখ্যা করতে কতটুকু দেখা যাচ্ছে না? সব দূর দেখা যাচ্ছে ভাইয়া। শেষ। এখন আমরা রাদারফোর্ড পরমাণু শেষ করে দিব। রাদারফোর্ড পরমাণু 1 ক্লাস, বোর পরমাণু মডেল ভালোভাবে পড়াতে গেলে 2 ক্লাস, দেখবো মডেল শেষ হয়ে গেছে। এরপরে প্রচুর ম্যাথ করব। এরপরে আস্তে আস্তে আমরা ইলেকট্রন সম্পর্কে জানবো, কোয়ান্টাম সংখ্যা জানবো। অনেক মজা আছে, একটু সময় লাগবে। সো মোটামুটি যেটা পড়াইছি সেটা লিখো। এরপরে রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে আবিষ্কার করবো, আর হচ্ছে আইসোটোপ পড়াই দিব, এবং ওই যে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরগুলো পড়াবো। কথা বোঝা গেছে? আর একটা মিস্টেক ছিল, সেই মিস্টেকটা ঠিক করে নিছো। এই যে একটা যেটা বলছিলা তোমরা, যেটা বলছিলা মিস্টেক হয়েছিল সালফারের অ্যাসিডটা, এটার মিস্টেক হয়েছিল, ঠিক করে নাও। অ্যাসিড যখন বলছিল সালফারের নিউট্রন সংখ্যা কত? 16, আমি দিছি 8, মিস্টেক হয়ে গেছে ভাই, সরি। সালফারের নিউট্রন সংখ্যা কত? 16। কেন? সালফারের পারমাণবিক ভর কত? 32। পারমাণবিক সংখ্যা কত? 16। 16 থেকে 32 থেকে 16 বাদ দিলে আছে কত? 16। 16 ইন্টু কত হবে? 8 হবে। আনসার কত আসছে? 128 মনে হয় না? তো যাই হোক, এটা মিস্টেক হয়েছে ভাই, সরি। এটা 128 হবে। সো এটা লিখে ফেলো, আর ওইটা বাকি সবগুলো যেভাবে লিখছে এভাবে আর কি। এখন তোমরা একটা কাজ করো, ব্যাখ্যা বিষয়টি কে আসছে কেন ভাই? আচ্ছা, আলফা কোণ না, দেখো কাহিনী হচ্ছে, দেখো এগুলো তো আসলে প্রথম কথা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের আগে কিন্তু থমসন বের করছে। এই ত্রুটিগুলো বের করছে কে জানো? রাদারফোর্ড। আবার রাদারফোর্ডের ত্রুটিগুলো বের করছে কি? বোরের ত্রুটিগুলো বের করছে কে জানো? ম্যাক্স প্লাংক, তারপর হচ্ছে তোমার হাইজেনবার্গ, তারপর হচ্ছে ডি ব্রগলি, এরা হচ্ছে ত্রুটিগুলো বের করছে। ঠিক আছে? সো এখন তুমি বলতে পারো স্যার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা পরে আসছে কেন? এটা দেখো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা রাদারফোর্ড যখন আসছিল, সে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা সে এই মডেলটা দিয়ে প্রমাণ করতে চাচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে এই মডেলটা দিয়ে হচ্ছে না। কেন? কারণ আলফা কণা মানে কি? আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জ। ধনাত্মক চার্জ যখন হচ্ছে আমার সোনার পাত বরাবর নিক্ষেপ করছিল, সোনার পাতের পিছনে কি আছে? জিঙ্ক সালফারের আবরণযুক্ত পর্দা আছে। তো উনি যখন নিক্ষেপ করছে, উনি তো অনেকগুলো নিক্ষেপ করছে, উনি নিক্ষেপ করছে 100টা, ধরো 100টা নিক্ষেপ, আসলে 100টা উনি নিক্ষেপ করছে প্রায় 20,000 30,000 এরকম। তা আমি ধরে নিছি উনি 100টা নিক্ষেপ করছে। 100টা নিক্ষেপ করার মধ্যে 99% আলফা কণা ব্যাক করে চলে গেছে, আর বাকি 1% হচ্ছে কি? বেঁকে গেছে। এবং বাকি 1% বলতে কি? 1% অর্ধেক বেঁকে গেছে, আর বাকি অর্ধেক হচ্ছে পেছনের দিকে চলে আসছে। ওই পেছনের দিকে চলে আসার কারণটা কি? কারণ ওই কেন্দ্রের মধ্যে ধনাত্মক চার্জ বিস্তৃত আছে। সো এটা তো ব্যাখ্যা করছিল কে?
রাদারফোর্ড। বাট এটা এখন আমি যদি এইটা আলফা কোণের বিচ্ছুরণ পরীক্ষা যদি এই মডেলে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে দেখা যাচ্ছে এখানে তো চারের জায়গায় হচ্ছে কি ধনাত্মক চার্জ বিস্তৃত। কথা বোঝা গেছে? চারের দিকে ধনাত্মক চার্জ বিস্তৃত, আবার চারের দিকে ঋণাত্মক চার্জ বিস্তৃত। কেমনে সম্ভব? তুমি আলফা কোণে যখন নিক্ষেপ করবা, আলফা কোণ হচ্ছে পজিটিভ, আর এখানে ভিতরে ইলেকট্রন আছে। উনি বলছেন ইলেকট্রন গুলো হচ্ছে ছড়ানো ছিটানো চারিদিকে। উনি বলছিল না এখানে আমাকে দেখো, আমাকে থমসন কি বলছিল? থমসন বলতেছিল এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। তো আলফা কোণ যখন নিক্ষেপ করবা তখন আলফা কোণ সবগুলো তো বেঁকে যাবে, একটা তো ভিতরে ঢুকবে না। কেন? আলফা কোণ হচ্ছে পজিটিভ চার্জ আর মাইনাস হচ্ছে নেগেটিভ চার্জ। মাইনাসকে দেখবে সে বিচ্যুতি প্রদর্শন করবে। একটা কি সোনার পাতের দিকে যাবে? সোনার পাত একটা কি সোনার পাত দিকে পেছনে গিয়ে জিঙ্ক সালফেট আবরণের গায়ে লাগবে? লাগবে না। দেখা যাচ্ছে একটাও হচ্ছে পাতের ভিতরে ঢুকতেছে না। তো পাতের ভিতরে যদি না ঢুকে তাহলে সেই ক্ষেত্রে তো আমরা হচ্ছে আলফা কোণ বিচ্ছুরণ পরীক্ষা ব্যর্থ হবে, মানে পরীক্ষাটা সে এক্সপ্লেনই করতে পারতেছে না। আর এখানে তুমি বলতে পারো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে নিউক্লিয়াসের সম্বন্ধে ধারণা দেয় নাই, সেটা তো আছে। এবং তার ইম্পর্টেন্ট কথা হচ্ছে পরমাণু স্টেবিলিটি নামে একটা কথা আছে, পরমাণু স্থায়িত্ব নিয়ে কোনো ব্যাখ্যা তিনি দেন নাই। অর্থাৎ এই যে পরমাণু কিভাবে স্থায়ী হিসেবে থাকবে, অর্থাৎ দেখো খেয়াল করে দেখো, উনি বলছিলেন যে এখানে প্লাস মাইনাস থাকে। দেখো প্লাস মাইনাস যখন একসাথে থাকে তখন কি হয় জানো? তখন সেখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে। একটা পরমাণু কখন স্টেবল হবে? যখন, মনে রাখবা, একটা পরমাণু কখন স্থায়ী হবে? যখন তার চার্জ হয়, অর্থাৎ তার ধনাত্মক চার্জগুলো কেন্দ্রে অবস্থান করবে আর ইলেকট্রনটা কেন্দ্রের বাইরে অবস্থান করবে, তখনই পরমাণুটা স্টেবল হবে। যদি কেন্দ্রের ভিতরে যদি ইলেকট্রনগুলো যদি চলে যায় তাহলে সেই পরমাণুর অস্তিত্ব থাকবে না। অর্থাৎ পরমাণুটা হচ্ছে কি হয়ে যাবে? সংঘর্ষ হবে এবং পরমাণুর মধ্যে কোনো কি থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না, অর্থাৎ পরমাণুর চিহ্ন থাকবে না ধরতে গেলে। কারণ ইলেকট্রন এবং প্রোটনের বৈশিষ্ট্য কি? ইলেকট্রন হচ্ছে কক্ষপথে থাকবে, কক্ষপথে বলতে কি কেন্দ্রের বাইরে, আর প্রোটন থাকবে পরমাণু কেন্দ্রের ভিতরে, তখনই পরমাণুটা স্টেবল। এখন উনি বলতেছে প্লাস হচ্ছে এদিকে, মাইনাস এদিকে, প্লাস এদিকে, মাইনাস এদিকে, সমগ্র জুড়ে ধনাত্মক চার্জ, সমগ্র জুড়ে ঋণাত্মক চার্জ বিস্তৃত, যার কারণে বলা হচ্ছে পরমাণুর কোনো স্টেবিলিটি নাই, মেয়াদি নাই, মেয়াদ উত্তীর্ণ পরমাণু, এটা মেয়াদ উত্তীর্ণ। ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পড়া। নেক্সট ক্লাস আগামীকাল সকাল 10টায়। আমাদের কিন্তু রুটিন অনুসারে কিন্তু ক্লাস হবে। তো আগামীকাল কখন হবে? সকাল 10টায়। সকাল 10টায় রেডি থাকবা ফর দ্য এক্সাইটিং ক্লাস। সকাল 10টায়, সকাল 10টায় ক্লাস হবে। আর হচ্ছে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার দুপুর 3টা 30-এ, আর শুক্রবার সকাল 10টায় ক্লাস হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবা।